আজ 19শে জুলাই এই মুহূর্তে এটা একদম মধ্যাহ্ন বলা যায়, দুপুর প্রায় 2:30 মতো বাজে। আমরা এই মুহূর্তে বসে আছি দক্ষিণ চব্বিশ পরগনার বকখালির যে সরকারি টুরিস্ট লজ, সেখানে আমরা বসে আছি এবং এখানে আমরা কিন্তু পেয়ে গেছি সাগরের বিধায়ক, যিনি বকখালিরও বিধায়ক বটে, সেই বঙ্কিম হাজরা, দীর্ঘদিনের বিধায়ক, প্রবীণ এই ব্যক্তি। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে সাগরের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন, বকখালির উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন। তাকে আমরা পেয়ে গেছি। আমরা জানি যে আমফান বিধ্বস্ত এই বকখালি, এই সাগর লন্ডভন্ড হয়ে গেছিল। আজকে ঠিক 2 মাস হয়েছে। আমরা জানি যে 20 মে 20 মে যে আমফান এসেছিল, তার তাণ্ডবের পর আজকে 19শে জুলাই ঠিক 2 মাস কেটে গেছে এবং আমরা এই মুহূর্তে বঙ্কিমবাবুকে পেয়ে গেছি। দর্শকরা, আপনাদের মনে পড়বে যে ঠিক আমফানের 2 দিন পর আমরা যখন বকখালিতে এসেছিলাম নিউজ করতে, তখন আমরা দেখিয়েছিলাম যে বকখালি কেমন ছিল। আজকে কিন্তু বকখালি আগের থেকে আমরা দেখলাম যে আগের থেকে কিন্তু অনেক স্বাভাবিক জনজীবনে ফিরে এসেছে। সেই সঙ্গে আমরা বলতে পারি যে আমরা সাগরের যে কপিলমুনির আশ্রম, সেখানকার যিনি সঞ্জয় দাস মহারাজজি আছেন, তার সাথে আমরা ফোনে কথা বলেছিলাম। ঠিক আমফানের দিনেই রাত্রিবেলা সঞ্জয় দাসজিকে ফোনে পেয়েছিলাম। তিনি জানিয়েছিলেন যে সেই দিন কিন্তু কপিলমুনি আশ্রমের যে মন্দির, মূল মন্দির, সেটার কিন্তু ফাটক খোলা হয়েছিল, খুলে পূজা করা হয়েছিল। যেটা লকডাউনের কারণে বন্ধ ছিল, সেইটা কিন্তু খোলার পেছনে প্রধান কারণ ছিল যে সাগরের বিধায়ক বঙ্কিমবাবু তিনি অনুরোধ করেছিলেন যে যদি এই আমফানের ঝড় কিছুটা অন্তত প্রশমিত হয়, যাতে করে সাগরের উপর বিশাল বড় এফেক্ট না পড়ে, সেই জন্য উনি যে অনুরোধ করেছিলেন, তারপরে কিন্তু তার ফল হিসাবেই হয়তো বা সাগর কিন্তু অনেকটা বেঁচে গেছে। সাগর যতটা ক্ষয় হতে পারতো ততটা কিন্তু হয়নি। সেই বঙ্কিমবাবুকে আমরা পেয়ে গেছি। নমস্কার বঙ্কিমবাবু, যে অবস্থা আমরা দেখছি, আমফানের 2 মাস কেটে গেছে, অনেকটা স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পেরেছে, তার কৃতিত্ব কতটা আপনি নিজে নেবেন? না দেখুন, আমফান যে সাইক্লোনিক স্টর্ম, এটা কিন্তু আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। আমার বয়স প্রায় 69 বছর। আমি আইলা দেখেছি, আমি সুনামি দেখেছি, ফণী দেখেছি, বুলবুল দেখেছি, কিন্তু এই আমফান যে ঘূর্ণিঝড়, এই যে বিধ্বংসী যে ভয়াবহ রূপ নিয়েছে, সে আমি কখনো জীবনে দেখিনি। এবং আমি, যারা প্রবীণ মানুষ, যারা সুন্দরবনের মানুষ, তারা তো জানেন প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা বেঁচে থাকে। এখানে নদী নালা, নদীর করাল ঘাস এর হাত থেকে তারা বেঁচে থাকে। অতএব সেই মানুষজনেরাও বলেছেন যে এরকম বিধ্বংসী ঝড় কখনো তারা জীবনে দেখেনি। তা আজ থেকে 2 মাস আগে 20 মে যে বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড় সুন্দরবনের উপর দিয়ে বয়ে গেছে, আজকের 19শে জুলাই দাঁড়িয়ে আমরা এটুকুই বলতে পারি যে আমরা সেই পুরানো ছন্দে ফিরতে যদিও পারিনি, তবে এইটুকু বলা যেতে পারে আস্তে আস্তে করে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তার পথ নির্দেশিকা মেনে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের জেনারেল প্রশাসন, সবাই মিলে, জনপ্রতিনিধিরা সবাই মিলে সেই পুরনো ছন্দে ফিরিয়ে আনবার জন্য আপনার লড়াই করছে। এবং আমাদের রাজ্য সরকার আমাদের এই পুরনো ছন্দে ফিরিয়ে আনার জন্য তার নিজস্ব তহবিল থেকে ৬,২৫০ কোটি টাকাও বরাদ্দ করেছে। কিন্তু আপনি এখন যেখানে বসে আমার সঙ্গে কথা বলছেন, এটা হচ্ছে ভারতবর্ষের একেবারে শেষ প্রান্ত এবং বকখালি, ফেজারগঞ্জ, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক টুরিজম স্পট। কিন্তু আপনি এসে দেখছেন এখন পর্যন্ত কিন্তু বাস চলাচল হলেও কিন্তু এখন কিন্তু লজগুলো খোলে। তার মূল কারণ হচ্ছে কোভিড-19। এই যে কোভিড-19 আর অন্যদিকে আমফান, এই যে দুটো ডিজাস্টারকে মাথায় পেতে নিয়ে সুন্দরবনের মানুষ প্রকৃতির সাথে লড়াই করে তারা বেঁচে আছে। এইটুকু আপনাকে বলতে পারি যে এখানে আমাদের যে আমফান ঘূর্ণিঝড়ের পরে যে বিদ্যুৎ পরিষেবাটা টোটালটাই বন্ধ হয়ে গেছে, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের ছন্দে ফিরেছে। এবং আমাকে জানেন যে আমার যে বিধানসভা, সাগরে 9টি গ্রাম পঞ্চায়েত আর হচ্ছে নামখানা ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে 2টো দ্বীপাঞ্চল আছে, একটা মৌসুমী দ্বীপ আছে, একটা ঘোরানো।
সেই মৌসুমী দ্বীপের টাওয়ারের মাধ্যম দিয়ে বিদ্যুৎ যায়। সেটা হচ্ছে আমাদের চন্দননগর, আমাদের যে দুর্গাপুর, সেই দুর্গাপুরের যে টাওয়ারটা কিন্তু ওই আমফান ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে। সেটা ইতিমধ্যে আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা গত 30শে জুন সেটাকে কমপ্লিট হয়। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু মৌসুমী দ্বীপে মানুষ 24 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে, এটাই বলতে পারি। তবে এখনও এই কোভিড-19-এর কারণে এখনও আমাদের এই সমস্ত এলাকার যারা হোটেল ওনার যারা হোটেলে কাজকর্ম করে থাকে, এবং আপনারা দেখছেন যে সব ছোটো ছোটো দোকানদারগুলো যারা এই মানে তাদের এই পসরার উপরে তারা সংসার নির্ভর করে, যাদের উপরে হোটেল মালিকরা তাদেরও সংসার ওই হোটেলের ব্যবসার উপর নির্ভর করে, যারা হোটেলে কাজকর্ম করে যারা ছেলেরা, তাদেরও আর্থিক অবস্থা খুব ভয়াবহ জায়গাতে দাঁড়িয়ে আছে। আশা করবো যে এটাকে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে গেলে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চেষ্টা করছেন কোভিড-19-এর প্রেক্ষাপটে, এটা যদি স্বাভাবিক না ফিরে আসতে পারে তাহলে কিন্তু আমাদের এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থাটা ভয়াবহ জায়গায় থেকে পৌঁছবে। কোভিড-19 বা লকডাউনের কথা একটু পরে আসছি, আমি একটা অন্য প্রশ্ন করতে চাই। আপনি এমন একটা অঞ্চলের বিধায়ক যেটা একেবারে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, সাগরদ্বীপ, বকখালি একদম ভালে এই টার্মেই একটা ব্রিজ হয়েছে, তাই যোগাযোগ তৈরি হয়েছে। আগে তো হাতানিয়া দোতানিয়া নদীতে ভেসেল করে পার হতে হতো, দীর্ঘ সময়ের ব্যাপার ছিল। মৌসুমী দ্বীপ এখনো সেই একইভাবে লঞ্চে যেতে হয়। এইসব অঞ্চলের মানে একদম মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জায়গাগুলোর আপনি বিধায়ক, কতটা সাফার করতে হয় আপনার অঞ্চলের মানুষজনকে সাধারণ ভূখণ্ডে না থাকার কারণে, বা আপনাকেও কতটা লড়াই করতে হয় এই মানুষদেরকে ভালো রাখার জন্য? হচ্ছে যেটা আপনি বলছেন এটা বাস্তব কথাই আপনি বলেছেন, যে একেবারে ভারতবর্ষের শেষ প্রান্ত এবং এখানে হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকা, একটা দ্বীপের সাথে আর একটা দ্বীপের যোগাযোগ বিচ্ছিন্ন। যেটা আপনি বলছেন সাগরদ্বীপে যেতে গেলে আপনাকে মরিগঙ্গা রিভারের উপর দিয়ে যেতে হবে। সেখানে সিলটেশন কারণে ভ্যাসেল পরিষেবা প্রায় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা বন্ধ থাকে। তেমনি এই হাতানের জন্য নির্দিষ্ট হওয়ার ফলে মাননীয় মুখ্যমন্ত্রীর মানে অনুপ্রেরণায় এবং পূর্ত দপ্তর এটা করার ফলে আজকে কিন্তু এর গুরুত্বটা অনেক বেড়েছে ভারতবর্ষের পর্যটন মানচিত্রে। তেমনি সাগর ও পর্যটন মানচিত্রে তুলতে গেলে আমাদের মরিগঙ্গা নদীর পরে ব্রিজের দরকার আছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে আমি বলতে পারি প্রতিনিয়ত আমাদের এই সমস্ত এলাকাতে বিশেষ করে যারা দুরারোগ্য রোগী বা যারা খুব অসুস্থ হয়ে পড়ে তাদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের একমাত্র সম্বল হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স পরিষেবা। সেই অ্যাম্বুলেন্স পরিষেবা যেমন হচ্ছে সাগরের ক্ষেত্রে প্রবলেম আছে, সেখানে নদীতে আপনার অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জেলা পরিষদ থেকে একটা ব্যবস্থা করছে, কিন্তু সেখানে জোয়ার ভাট, ফলে সেখানে সমস্যা দেখা যায়। স্বাভাবিক বলতে পারেন আপনি, আমি গ্রাম বাংলার বিধায়ক হিসাবে একটু বলতে পারি প্রতিনিয়ত মানুষের বহু জ্বলন্ত বার্নিং প্রবলেম আছে। সেই প্রবলেমগুলোকে মাথায় পেতে নিয়ে মানুষের পাশে থেকে আমাদের সরকারের যে নষ্ট দায়িত্ব, আমি যেহেতু সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং গঙ্গাসাগর বকখালি যে ডেভেলপমেন্ট অথরিটি আছে তারও আমি চেয়ারম্যান, অতএব এই দুটো দপ্তরের চেয়ারম্যান থাকার কারণে আমি একটা দ্বীপের সাথে আর একটা দ্বীপের যোগাযোগ ব্যবস্থা এগুলোকে একটা পার্মানেন্ট জায়গাতে নিয়ে আসার চেষ্টা করি। আপনি যদি যান, সাগরে যান বা নামখানার বিস্তীর্ণ এলাকায় ঘুরে দেখেন, এখানে পরিবহন ব্যবস্থা মানে রাস্তাঘাট খুব সুন্দর। দু একটা জায়গাতে এখন হয়তো কমপ্লিট করে উঠতে পারিনি, কিন্তু পিচের রাস্তার অভাব নেই। আমাদের রাজ্য সরকারের পূর্ত দপ্তর থেকেও বেশ কিছু রাস্তা হয়েছে, আর সুন্দরবন থেকে তো প্রচুর রাস্তা আমরা করেছি। হ্যাঁ, অতএব এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে বিগত আজ থেকে যদি আমি ধরে নিই 30 বছর আগের সুন্দরবন, বর্তমান সুন্দরবন আকাশ পাতাল। এখন সুন্দরবনের রাস্তাঘাট, মানুষের যাতায়াত ব্যবস্থা, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের পানীয় জল, রাস্তাঘাট, এগুলো কিন্তু মানুষের যেগুলো মানে আপনার নিত্য নৈমিত্তিক যেগুলো দরকার সেগুলো কিন্তু মানুষ পাচ্ছে। আপনি মাত্র একটা কথা বললেন যে বকখালি ফ্রেজারগঞ্জ একটা ইন্টারন্যাশনাল টুরিস্ট স্পট,
আমি একটা অন্য কথা মনে করিতে চাই যে গঙ্গা সাগর মানে সাগর, এই সাগর দ্বীপেরই আপনি বিধায়ক এবং সাগরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে গঙ্গাসাগর। গোটা ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু গঙ্গাসাগরের একটা অন্য গুরুত্ব আছে। পূর্ণভূমি ধরা হয় এবং প্রত্যেক বছর কিন্তু 20 লক্ষ 30 লক্ষ 25 লক্ষ মানুষ বা পিলগ্রিমস বা পুণ্যার্থীরা আসেন। সেখানে কিন্তু আপনার একটা বড় ভূমিকা থাকবে, কারণ আপনি ওখানকার বিধায়ক। এই যে এত মানুষকে আমরা দেখি যে 2 দিন 3 দিন লাইন দিয়ে মুড়িগঙ্গা টপকাতে হয়, ব্রিজটা কবে হবে? না দেখুন, এই ব্যাপারটা আপনাকে একটু কথা বলি। আপনি যেটা বলেছেন সঠিক কথা, যে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে ভারতবর্ষের শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি এখন অনেক ভারতবর্ষের বাইরে বহু স্টেট থেকেও আমাদের যাত্রীরা এসে থাকে। এবং এই যে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এই যে লাখো লাখো মানুষ কপিলমুনি মন্দিরে এসে পবিত্র গঙ্গাতে স্নান করে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে তারা যে মুক্তি লাভ করে, তারা যে বাড়ি ফিরে যে কষ্টের মধ্য দিয়ে যারা যায়, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের বলতে পারি আগের সরকার যারা ক্ষমতায় ছিলেন তারা এই আমাদের গঙ্গাসাগর এই যে মেলা, একটা ইন্টারন্যাশনাল মেলা হিসাবে চিহ্নিত হোক, এটা নিয়ে কোনোদিন তারা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করে। এবং সেই জায়গাতে তারা আর একটা হচ্ছিল যাত্রীদের উপর একটা পিলগ্রিম ট্যাক্স বসিয়েছে। আমাদের সরকার আসার পর বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি দায়িত্ব নেওয়ার পর তিনি বললেন যে যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র গঙ্গাসাগরে এসে থাকে কপিলমুনি দর্শনে, তারা আমাদের দেশের অতিথি, তারা কেন পিলগ্রিম ট্যাক্স দেবে? তিনি 5 টাকা করে পিলগ্রিম ট্যাক্স তুলে দিন। এবং তারপর এটাকে ইন্টারন্যাশনাল মেলা করার জন্য যেমনভাবে আজকের আপনি জানেন যে কুম্ভ মেলা এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এটাকে সমস্ত রকমের তাদের সহযোগিতা করে থাকেন। তাছাড়া কুম্ভ মেলাতে আপনি জানেন তাদের চারিদিকে ট্রেন যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত সুন্দর, কিন্তু আমাদের সাগরে তো ট্রেন যায় না। ফলে আমাদের মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে আমাদের এটাকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপসাগর, ভোরসাগর, ঢেউসাগর ঘোষণা করেছে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে যেহেতু গঙ্গাসাগরের ট্রেন লাইন নিয়ে যেতে গেলে যে কষ্ট হবে, যে খরচ যাবে, তার সেখান থেকে করা সম্ভব নয়, ডিসিপোর্ট করা গভীর সমুদ্র। পরে সিদ্ধান্ত হয়েছিল যে ওই গভীর সমুদ্র বন্দরটা হবে আপনার এতে মানে দীঘাতে হবে, তাছাড়া হবে। আর 76 আর 25% আমাদের মুড়িগঙ্গা নদীর উপর একটা ব্রিজ হবে। এই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল যখন আমাদের রেলমন্ত্রী ছিলেন নীতিন গাডকারি। এবং এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী এই মেলাকে ইন্টারন্যাশনাল মেলা করার জন্য ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে যেমন আবেদন করেছিলেন, নরেন্দ্র মোদীজির কাছেও আবেদন করেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা এই মেলার পারপাসে 1টিও টাকা তারা দেয়নি। এমনকি এই ব্রিজের ব্যাপারে মুখ্যমন্ত্রী যে আবেদনটা করেছিল, যেটা চুক্তি হয়েছিল 76-25 রেশিওতে, তারা যেমন 76 ওখানে তারা বন্ধ করবে, তার বিনিময়ে 24% মুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ করবে, সেটাও এখনো পর্যন্ত দেয়নি। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী যাতে তীর্থযাত্রীদের অসুবিধা না হয় বা সাগরের যে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ তারা যাতে যে কলকাতা যাতায়াত করা, তাদের অফিস আদালত, ছেলে মেয়েদের কলেজে পড়াশোনার উকিল ইত্যাদির ব্যাপারে যাতে ওই মুড়িগঙ্গা নদীর যে মানে যেটা সিলটেশন, তার জন্য তিনি 7 বছরের চুক্তিতে 100 কোটি টাকা একটা বরাদ্দ করেছেন। তার সঙ্গে ইন্ডিয়া ড্রেজিং কর্পোরেশনের চুক্তি হয়েছে এবং সেই মাফিক আপনার ড্রেজিং মানে পলিগুলোকে সরানো হয়েছে। কিন্তু হঠাৎ এই লকডাউনের জন্য কাজ আবার বন্ধ হয়ে গেছে। তারপর লকডাউন হওয়ার জন্য দীর্ঘদিন ধরে বন্ধ হচ্ছিল, এখন চালু হয়েছে। এই যে ব্রিজের কথাটা বলছেন, এখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ব্রিজটা করতে গেলে প্রায় অনেক টাকা লাগবে, প্রায় 3000-এর উপর 1000 কোটি টাকা লাগবে। সেই টাকা তো আমি আমাকে সংগ্রহ করে তবে করতে হবে। তিনি বলেছেন যে এটা আমি করব, তিনি বলেছেন যে আমার টাকা এসে গেলে ইতিমধ্যে ডিজাইন এবং তার প্ল্যান এটা কিন্তু তিনি তৈরি করেছেন এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন গত 2019-এ তিনি যে 26-এ
ডিসেম্বর যে তিনি গঙ্গাসাগর এসে, তিনি প্রতি বছর গঙ্গাসাগর মেলার একবার আসেন, তিনি বলেছেন যে আমি এই ব্রিজ করব, এটাই তিনি অ্যাসুরেন্স দিয়েছেন। টাকা সংগ্রহ হলেই তিনি করবেন, কারণ কেন্দ্র যেহেতু দিচ্ছে না, ওদের নিজস্ব রাজস্ব টাকা থেকে এটাকে করতে পারেন। এটা 6 কিলোমিটার, এটা যেখানে আপনি হাতানা নদীর উপরে ব্রিজ 225 কোটি টাকার হচ্ছে, কিন্তু সেটা তো 225 কোটি টাকা, 6 কিলোমিটার, 6 কিলোমিটার লেন্থ, এবং সেই লেন্থের সঙ্গে আপনাকে তার যে অ্যালাইনমেন্ট, সেটা তো অনেক টাকা, 3000 কোটি টাকার বেশি লাগবে। হ্যাঁ, সেইটার জন্য তিনি বলছেন আমার টাকা সংগ্রহ হলে আমি অবশ্যই ব্রিজ করব। এবং ব্রিজের দাবি আমরা করেছি, আমরা বারবার ধরে বিধানসভাতে এই ব্যাপারে আমি মুখ্যমন্ত্রীর কাছে তুলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, আমাদের দ্বীপবাসীকে আশ্বস্ত করেছেন যে আমি করব। আমার খুব আশা, যদি লকডাউনটা না হতে পারে, যে কোভিড-19টা যদি না হতো, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এই ব্রিজের তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। তার মানে আপনি বলছেন যে কোভিড-19 বা লকডাউনের জন্য অন্তত আপনার বিধানসভা অঞ্চল খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, খুবই অপর পক্ষে জিজ্ঞেস করতে চাই, আমরা যেখানে বসে আছি বকখালি ফ্রেজারগঞ্জ একটা ইন্টারন্যাশনাল টুরিস্ট স্পট, এটাকে আপনি আর কিভাবে সাজাতে চান বা সাজাতে আর পারেন? এই জন্য শোনো, এই বকখালি, এই যে বকখালি এবং হেনরি যে আছে, ইতিমধ্যে আপনি যেদিকে তাকাবেন দেখবেন আমরা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে বহু রাস্তাঘাট, এবং আমরা বিদ্যুৎ, এবং আপনারা দেখবেন যে হেনরি আইল্যান্ডে অতিথিদের থাকার জন্য আমরা ঘর, ভিতর দিয়ে রাস্তা, এবং এখানে আপনারা বকখালি সি বিচে দেখলে দেখবেন যে ব্রেকফাস্ট ব্লক হয়েছে, টোটালটা রাস্তা মজা করে একটি বিউটিফিকেশান করে। হ্যাঁ, এবং এই দ্বীপের সঙ্গে জম্বুদ্বীপ, যাতে জম্বুদ্বীপ আছে, যাতে জম্বুদ্বীপের সঙ্গে টুরিস্টরা যেতে পারে, সেই জন্য আমরা একটা চেষ্টা করেছি। তার জন্য 2,73,00,000 টাকা একটা আমাদের গভর্নমেন্ট দিয়েছিল, মানে আমাদের ইউটি ডিপার্টমেন্ট দিয়েছিল। সেই টাকাটার প্রেক্ষাপটে কিন্তু যেহেতু জম্বুদ্বীপ ডিপ ফরেস্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তারা আমাদের ছাড়পত্র না দেওয়ার জন্য ওখানে আমরা টুরিস্ট স্পট করতে পারছি। এবার আমাদের যে সমস্ত পরিকল্পনা আছে, এখানে সামনে একটা বানানো হচ্ছে, চারিদিকে আপনি দেখুন পাথওয়ে হচ্ছে, চারিদিকে সুন্দর বাউন্ডারি করে, যাতে পিকনিক গার্ডেন, লোকেরা টুরিস্টরা এসে যাতে পিকনিক করতে পারে, এবং এখানকার যে জল নিকাশি ব্যবস্থা, এখানকার যে বিদ্যুৎ ব্যবস্থা, এগুলোকে যাতে আমরা সুন্দর করে মানুষ যারা টুরিস্টরা আসবে তারা যেন অসুবিধে না পড়ে সে ব্যবস্থা। ইতিমধ্যে আমরা নদীর শিশরে বেশ কতগুলো আমরা রুম করেছি, কিন্তু ওরা সিআর জেটের আওতায় থাকার কারণে সেটাকে ওরা বন্ধ করে, সিআর জেট বন্ধ করে। আমরা বকখালিকে নতুন করে এটাকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে গড়ে তোলবার জন্য আমরা ইতিমধ্যে প্রায় অনেক প্রকল্প গ্রহণ করেছি, যাতে এখানে একটা ডিয়ার পার্ক করা যায়, একটা ডিয়ার পার্ক করা যায়, সেটার জন্য আমরা প্রস্তাব রেখেছি। তার জন্য আমাদের জায়গাও চিহ্নিত হয়েছে। আমরা এখানে যে ডগ, আমাদের যেটা ওই বেনফিশ, মানে ফিশারিদের জন্য যে ডগ আছে, সেটাকে আরও ফ্রেজারগঞ্জে সেটাকে যাতে আমরা আরও নতুন করে সারানো, তার চারিদিকে আমরা রাস্তাঘাট করেছি, আমরা চারিদিকে সুন্দর রাস্তাঘাট করে দেওয়া আছে। এখানে যে একটা হসপিটাল আছে ফ্রেজারগঞ্জে, একটা হসপিটাল আছে, সেই হসপিটালের ডেভেলপমেন্টের জন্য আমরা টাকা দিয়েছি, আমাদের ডিপোজিট ওয়ার্ক হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে। আমরা অনেকগুলো সরাসরি কাজ করছি, আবার বেশ কিছু কাজ আমরা ট্যুরিজমের সঙ্গে টাই আপ করে, কিছু কাজ ফিশারির সঙ্গে টাই আপ করে, কিছু কাজ ফরেস্টের সঙ্গে টাই আপ করে আমরা এই বকখালি এবং এই ফ্রেজারগঞ্জকে নতুন সাজে সাজানোর জন্য আমরা বেশ কয়েকটি পরিকল্পনা ইতিমধ্যে জয়েন্টলি আমরা নিয়েছি। এবং এই ব্যাপারে আমাদের ওই যে সমস্ত দপ্তরে তাদের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি তথা আমাদের জিবিডির অফিসার এবং আমি বিধায়ক হিসাবে মাননীয় মন্ত্রী ফেরাদ হাকিম, আমরা যৌথভাবে কয়েকটা মিটিংও করা হয়েছে। সম্প্রতি মৌসুমী দ্বীপও কিন্তু একটা টুরিস্ট স্পট হয়ে উঠেছে, যদিও ওখানে ব্যবস্থাপনা খুব আধুনিক হতে পারেনি, ওখানে হোটেলের বদলে বোধহয় সবই টেন্টের ব্যবস্থা হয়েছে, তো সেইটা নিয়ে কি আপনি সেটার জন্য শুনতে ব্যাপার হচ্ছে, যেটা ওরা করছে সেটা এখনো সরকারি কোনো অনুমোদন হয়নি, ওটা ব্যক্তিগত কেউ কেউ করছে। আমরা ওটাকে, আপনি দেখেছেন নিশ্চয়ই যদি গিয়ে থাকেন,
আপনি দেখুন আমরা ওই মৌসুমী দ্বীপকে চারিদিকে কিন্তু আমরা এককালীন মানুষরা যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল। 2011 সালে আমাদের সরকার আসার পর, যদি আমি 2001 সাল থেকে এমএলএ, কিন্তু 2011 সালে সরকার আসার পর একেবারে হেন্ডিং আমাদের একেবারে বাগনাগার থেকে একেবারে সলঘেরি মতো আমরা সিমেন্টের রাস্তা করেছি, এবং গোটা মৌসুমী দ্বীপটাকে আমরা চারিদিকে মানুষের যাতায়াতের জন্য সুন্দরবন ডেভেলপমেন্ট করতে প্রচুর সিমেন্টিং রাস্তাঘাট। কিন্তু ওই যে যেটা আপনি বলছেন যে ওটা আমার ইন্দ্রপল্লী, নারায়ণপল্লী, ওই জলপল্লীতে যেটা পুরো সি বিচে বেশ কিছু মালিকানা যাদের আছে, তারা ওই সব কলকাতা থেকে বহু যারা এরা কী বলবে, যারা ওখানে হোটেল ব্যবসা করার জন্য এসছে, ওটাকে মানে মানুষের এখন যেহেতু একেবারে সি সাইড, এবং সেটা সানসেটটা খুব ভালো দেখায়, সূর্য যখন যায়, যেমন গোয়াতে যেমন সানসেটটা মানুষের কাছে আকর্ষণীয়, এখানে কিন্তু সানসেটটা মানুষের কাছে খুবই আকর্ষণীয়। সেই কারণে ওই জায়গাতে কিন্তু আস্তে আস্তে করে টুরিস্ট স্পট গড়ে উঠছে। সেটাকে এখনও আমরা ডিবিডি তরফ থেকে গ্রহণ করা হয়নি। আমরা ইতিমধ্যে মৌসুমী দ্বীপকে আমরা ডিবিডির আমাকে আনার জন্য আমাদের ইয়েতে পাস হয়েছে, মানে আমাদের ডিবিডি যে গভর্নিং বডিতে পাস হয়েছে। এবার এটা আমরা সরকারের কাছে পাঠিয়েছি, সরকার অনুমোদন দিলে আমরা মৌসুমী দ্বীপকে আমাদের ডিবিডির আন্ডারে টেক আপ করবো, তখন আমরা ওই জায়গাতে ফিনান্স করতে পারি, ডেভেলপমেন্টের জন্য টাকা ব্যয় করতে। আমফানিতে তো বোধহয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমী দ্বীপ, হ্যাঁ, কতটা সামলানো গেল? আপনি গেছিলেন মৌসুমী দ্বীপে? মৌসুমী দ্বীপে আমফান ঘূর্ণিঝড় না শুধু, এর আগে যখন কোভিড ছিল তখনও আমার এই বয়সে আমি ওখানে এলাকায় রিলিফ কাজ করতে গেছি, বালি এরিয়া মৌসুমী। আমফান ঘূর্ণিঝড়ের পরে আমি দুবার গেছি ওখানে, ওখানে যে রিলিফ ওয়ার্ক করেছি। মৌসুমী দ্বীপ অ্যাকচুয়ালি বিশেষ প্রচুর ক্ষতি হয়েছে, মানে গতবারের তুলনায় এবারে প্রচুর ক্ষতি, যেমন সাগরে বেশি ক্ষতি হচ্ছে ধবলা। হ্যাঁ, আর যেটা আপনি বললেন যে ওই কপিলমুনি মন্দিরটা বন্ধ ছিল লকডাউনের জন্য, গেট খোলার জন্য, এটা একটা পৌরাণিক ব্যাখ্যা ছিল। সেটা যেটা হচ্ছে যে আপনি দেখবেন যে কপিলমুনির যে মূল ফটকদ্বার সোজা গঙ্গার সাথে একেবারে মিলে, যখন মূল ফটকদ্বারটা বন্ধ হলে তাহলে কপিলমুনি তো গঙ্গাকে দেখতে পাচ্ছে না। তখন আমি 19 তারিখে যখন এরকম একটি মানে আমাদের আমফান ঘূর্ণিঝড়ে নিয়ে প্রস্তুতি বিভিন্ন জায়গায় চলছে, লোকদের শিফট করা হচ্ছে, তখন আমার মনের মধ্যে যেহেতু আমি রামকৃষ্ণ মিশনে দেখলাম, মনেরটা কিন্তু একটা হলো, ভাব উদয় হলো যে আচ্ছা, গঙ্গাকে যদি কপিলমুনি না দেখতে পায় তাহলে তো বোধহয় আমাদের এখানে একটা বিপদ আসবে। সেই জন্য আমি স্নান করে পুজো দিতে যাই, এবং কপিলমুনির কাছে যেহেতু তিনি সাংখ্য দর্শন পণিতা এবং বড় একটা ঋষি, তার চরণে প্রার্থনা জানিয়ে বললাম যে সাগরের দিকে বহুবার তো আইলা আসার কথা হয়েছে, বহুবার এসছে, মানে বুলবুল এসছে, সুনামি এসছে, তুমি তো রক্ষা করেছো প্রভু, তুমি এই বিধ্বংসী থেকে সাগর দিককে রক্ষা করো। তাই তখনই আমি সঞ্জয় মহারাজকে বললাম যে মহারাজ সরাসরি যাতে দেখতে পায় গঙ্গা, তাহলে আপনি কমপক্ষে এই দুটো দিক খোলা রাখেন। সেই ক্ষেত্রে কিন্তু গঙ্গা ওই মূল ফটকদ্বারটা খোলা রেখেছি। আমার মনে হয়, দেখুন আমরা হিন্দু, আমরা দেবদেবীকে বিশ্বাস করি, এর একটা নিশ্চয়ই কিছু একটা প্রতিফলন, না হলে এত বড় সাইক্লোনিক স্টর্ম কিন্তু কপিলমুনি মন্দিরের একটুকু ক্ষতি হয়। এবং কপিলমুনি মন্দিরের পাশের দিকে যে এখন ঝড়ের যে গতিবেগ ছিল সেটা প্রায় 180 থেকে 185 কিলোমিটার, সেটা তো স্বাভাবিক ভাঙবে, কিন্তু কপিলমুনি মন্দিরের একটা কিছু। এবং যেটা আমরা দেখেছিলাম আমফান ইয়েতে বুলবুলের সময় জল উঠছে এসেছিল, এবার কিন্তু জলও পর্যন্ত কিন্তু একেবারে মন্দির প্রাঙ্গণে আসে। এটা আমি এই যে ব্যাপার বলছি, এটা আমরা চেষ্টা করছি কী করে আমাদের এই দ্বীপাঞ্চলগুলোতে আমফানের ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে কী করে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, বকখালির হোটেলগুলো কী করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, যাতে আমাদের পর্যটকরা যাতে আসতে পারে। আজকেও প্রচুর পর্যটক আসছে, কিন্তু পর্যটকরা এসে নিজেরাই খাবার ড্রাই ফুড নিজেরা নিয়ে এসছে, স্নান করছে, এরা করছে, এসে খাচ্ছে, তারপরে আবার ফিরে যায়। কিন্তু এখানে পার্মানেন্ট থাকলে কি আর হোটেল ব্যবসাটা হবে, বেকার ছেলেরা কিছু পয়সা অর্জন করতে পারবে, ওই সিবি যে দোকানদাররা তারাও দুটো পয়সা পাবে, যারা চা আলা তারা দুটো পয়সা পাবে, হোটেল আলারা পয়সা পাবে।
এবারে যারা ধরুন বাড়িতে যে শাকসবজি তারা দুটো বিক্রি করে তারা দুটো পয়সা পাবে। স্বাভাবিক সবাই একটা অর্থনৈতিক উন্নয়ন হবে। স্বাভাবিক জনজীবন অবরুদ্ধ হয়ে গেছে। অবরুদ্ধ হয়ে গেছে। আমি যদি একটু অন্যভাবে বলি, আপনি 20 বছর ধরে নিরন্তর বিধায়ক হিসেবে রয়েছেন, মানে 20 বছর ধরে আপনি এইসব মানুষজনের প্রকৃতই গার্জেন। যদি একটু পেছন ফিরে তাকানো যায়, কি কি কাজ বাকি রইল, কি কি কাজ মনে হচ্ছে যে করার ইচ্ছে ছিল হয়ে ওঠেনি? স্যার, যেটা হয়ে ওঠেনি সেটা আমি বলবো, সেটা হচ্ছে আমার স্বপ্ন ছিল হাতেনে দুয়ানোদের ব্রিজ হয়েছে। আমার এখন শুধু একটাই স্বপ্ন, কি করে মরিগঙ্গা নদীর ব্রিজ। মরিগঙ্গা নদী যদি ব্রিজ হয় তাহলে এবং আমাদের আর কিছুই লাগবে না। মরিগঙ্গা ব্রিজ হলে সাগরদ্বীপের 24 ঘন্টা বিদ্যুৎ এসে গেছে, আগে ছিল না। আমাদের সোলার প্ল্যান্টের সাগরদ্বীপের মানুষের সাগরদ্বীপের হসপিটাল হয়ে গেছে, সাগরদ্বীপের ITI কলেজ হয়ে গেছে, সাগরদ্বীপের কলেজ হয়েছে, নামখানাতে কলেজ হয়েছে, নামখানাতে 24 ঘন্টা বিদ্যুৎ এসছে মৌসুমী দ্বীপ। আমার একটা কথা হচ্ছে আমাদের আমরা মৌসুমী দ্বীপ একটা বড় ধরনের হসপিটাল মৌসুমী দ্বীপ। যদিও আমাদের একটা হসপিটাল আছে, উপস্বাস্থ্য কেন্দ্র আছে, ওটা একটা যদি মানে 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করা যায়, তাহলে মৌসুমী দ্বীপের লোকেদের নদী পেরিয়ে তাদের কিন্তু মূল ভূখণ্ডে আসতে হবে, তারা সেখানে পরিষেবাটা পেতে পারে। সেখানে আমাদের প্রসূতি মারা সেখানে ডেলিভারি হতে পারে, হঠাৎ কোনো পেশেন্ট অসুস্থ হয়ে পড়ে থাকে সেখানে চিকিৎসা হতে পারে। আমার এই স্বপ্ন একটা রয়েছে যে যাতে মৌসুমী দ্বীপে একটা পার্মানেন্ট হসপিটাল স্থাপন একটা আমার রয়েছে স্বপ্ন, আর মরিগঙ্গা নদীর উপর একটা ব্রিজ। এই দুটো যদি হয়ে থাকে, কারণ রাস্তাঘাট হয়ে গেছে অনেক, এবং হচ্ছে পচামুড়ির উপর ব্রিজ হয়ে গেছে, আমাদের সাগরে বঙ্কিমনগর চেমাগুড়ির উপরে ব্রিজ হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আর শিক্ষার ব্যাপারে যেটা দুটো কলেজ দরকার ছিল, সাগরের কলেজ হয়েছে। সাগরের কলেজটা আমার আমলে হয়নি, যেমন প্রভাঞ্জনবাবু যখন বিধায়ক ছিল সেই সময়, তখন আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম। আমরা তখন যৌথভাবে রাজনীতির উদ্দেশ্যে আমরা কলেজের কালেকশন করি। পরবর্তী 2011 সালে বা 2013 সালে ম্যাডাম এসে আমাদের কলেজ করে দিয়েছেন নামখানা ব্লক। নামখানা ব্লকের কলেজের দরকার ছিল, যাতে এই এলাকার ছেলেরা নিজেরা বাড়ি থেকে পান্তা ভাত খেয়ে যাতে পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থা হয়ে গেছে। ইতিমধ্যে নামখানাতে যাতে একটা সায়েন্স কলেজ, মানে সায়েন্স বিভাগটার অনুমোদনের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, আশা করছি আমরা পেয়ে যাবো। সাগরটা হয়ে গেছে সায়েন্স। লোকসভা ভোট 2019-এ গত বছর যে ভোট হয়েছে, তাতে আমরা দেখেছি যে ফল আপনাদের দল চেয়েছিল বা সাধারণ মানুষ ভেবেছিল সে ফল হয়নি। 42-42 হয়নি, অন্য একটি দল তারা কিন্তু অনেকটা সিট পেয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার বিধানসভা অঞ্চলে আগামী বছরের যে ভোট কতটা প্রভাব ফেলতে পারে? 2019-এর ভোট বা বিজেপি বা এরকম অন্য কোনো বিরোধী শক্তি কতটা প্রভাব ফেলতে পারে? তবে একটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, মথুরাপুর লোকসভা কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে আমাদের CM যাত্রাকে আমরা প্রায় 3.5 লক্ষ বেশি ভোটে আমরা নির্বাচিত। আমরা সাগর বিধানসভাতে আমরা 32,000 ভোট আমরা লিড দিয়েছি। আমি জিতেছিলাম যেখানে 18,000 ভোটে 2016 সালে, আর সেখানে ওনাকে 32,000 ভোট আমরা লিড দিয়েছি। অতএব এই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে সাগর বিধানসভা কেন্দ্র এই যেই প্রার্থী দল যাকেই প্রার্থী করুন না কেন, মাননীয় মুখ্যমন্ত্রী এই বিধানসভাতে যিনি প্রার্থী আসবেন তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ভোট নিয়ে জিতবে। এবং আপনাকে বলতে পারি 2021 সাল ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে এবং পশ্চিমবাংলার এই কোভিড-19 নয়, পরবর্তীকালে যে আমফান ঘূর্ণিঝড় যেটা 9টা জেলার পরে প্রভাবিত করেছে, এবং বাংলার মুখ্যমন্ত্রী যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছেন, হয়তো দেখা যাবে 2019-এর ক্ষেত্রে আমাদের দলের মধ্যে কোথাও একটা কিছু ভুল থেকে গেলে থাকতে পারে, অস্বীকার করার কিছু নেই। সেটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাকে কভারেজ করে নিয়েছে। তিনি বুঝতে পেরেছেন যে সমস্ত জায়গাতে বিশেষ করে 18টা লোকসভা সিট ওরা উত্তরবঙ্গের থেকে পেয়ে গেছে। অতএব সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা যেটা আশঙ্কা করছেন হয়তো যে 2021 সালে আমাদের মুখ্যমন্ত্রী 2021 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে এবং সাগর বিধানসভা দলের যিনি প্রার্থী হন তিনি বিপুল ভোটে নির্বাচিত। আর একটা প্রশ্নে আসি, দক্ষিণবঙ্গে মূলত দক্ষিণ 24 পরগনায় তৃণমূল দলের মধ্যে কিন্তু অতি সম্পত্তি একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, এবং কথিত আছে বা সবসময় কান পাতলে শোনা যাচ্ছে যে মাদার বনাম যুব
এই নিয়ে একটা প্রবল দ্বন্দ্ব গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছে। আপনার এখানে কতটা তার না, effect একটা রয়েছে? কথা বলতে পারি, অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি, সাগর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, মহিলা কংগ্রেস, সংখ্যালঘু যে সেল আমাদের আছে, আমরা সবাই ঐক্য। এখানে কিন্তু কেউ যুব এবং মাদারের মধ্যে কোনো লড়াই নেই। সাগর বিধানসভা সবটাই এক সুতোয় বাঁধা আছে। একই সুতো। অন্য কোন ব্লকে কি হচ্ছে আমি বলতে পারি না। আমি বলতে পারি না। তার মানে আমি যদি শেষ প্রশ্নে আসি যে 2021-এর ভোটে আপনি ধর্মে বিশ্বাসী, আপনি ভগবানে বিশ্বাসী, আপনি তার মানে বিশ্বাস রাখেন যে আপনার বিধানসভায় আপনার একটা ভালো লিড, আপনি যদি দাঁড়ান তাহলে আপনি না, আমি জানাই কি দল যাকে প্রার্থী করি আসছে ভালো ভালো ভোটে। ভালো মার্কিনে সে। আর একটা লাস্ট প্রশ্ন বলে আমার করছি, সেটা হচ্ছে 69 বছর বয়স আপনার, এই অবস্থায় আপনি দৌড়ে বেড়াচ্ছেন, যেখানে কোভিডে বলা হচ্ছে যে বয়োজ্যেষ্ঠদের জন্য একটু সংক্রমণের ভয় বেশি, কোথাও ভয় করছে না, কোথাও চিন্তা হচ্ছে না, নিজের কথা ভাবতে ইচ্ছা করছে দেখুন, না? একটা কথা আমি বলি যে এটা ডাক্তারের নিষেধ রয়েছে, বা আমাদের যারা বলছেন, যারা বিশেষজ্ঞরা তারা বলছেন যে 60 বছরের ঊর্ধ্বে তাদের একটু সাবধান। দেখুন, আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমি খুব গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমার বাবা খুব গরিব ছিল, বহু কষ্টে লেখাপড়া শিখেছি, বহু কষ্টে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছি, শান্তিনিকেতন থেকে বিএড করেছি, দীর্ঘ 39 বছর শিক্ষকতা করেছি, এবং আমি সেই জায়গায় মনে করেছি যে দেখুন, মরতে তো একদিন হবে, কিন্তু যে মানুষগুলো আমাকে ভোট দিয়েছে, যে মানুষগুলো আমার পরে বিশ্বাস আস্থা রেখেছে, আমি যদি এই সময় ঘরের বন্দী হয়ে গৃহবন্দী হয়ে থাকি, তাহলে মানুষের কাছে একটা ভুল বার্তা থাকে। তাই আপনাকে অত্যন্ত কোভিড-19 যখন কেউ কোথাও গেছে কিনা জানি না, আমি আমার বিধানসভার নামখানা, সাগর সমস্ত মৌজাতে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমার বিধানসভা থেকে যেটুকু ভাতা পেতাম, সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যেমন আমি দান করেছি, তেমনি আমি দুটো পঞ্চায়েত সমিতি, আমাদের নামখানা পঞ্চায়েত সমিতিকে আমি 2 লক্ষ টাকা দিয়েছি রাজনীতির ঊর্ধ্বে থেকে, যাতে ভিডিও মানুষের জন্য রিলিফটা দিতে পারে। আমার দল হলে সেখানে যদি আমি টাকাটা দিতাম, তাহলে দেখা যাবে কেউ সিপিএম কংগ্রেস বাদ যেতে পারে। ভূমিজারের 75,000 টাকা আমি যেটুকু ভাতা পাই, আমি যেহেতু আমি শিক্ষক ছিলাম, পেনশন, আমার পেনশনে আমার ফ্যামিলি চলে যায়। আমার 3 মেয়ে, তারা টিচারশিপ করে, আমার স্বামী স্ত্রী আমরা দুজনে। আমাদের সেই জায়গাতে দাঁড়িয়ে আমি এটাই উপলব্ধি করেছি যে ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের আমি দীক্ষিত, মিশনের দীক্ষিত। আমি মনে করেছি যে মানুষের যদি বিপদের সময় মানুষের পাশে না দাঁড়ানো যায়, তাহলে বোধহয় আমি ওই জন্য আমি নিজের জীবনে 70 বছর হয়ে পড়তে হবে, যদি করোনা আক্রান্ত হয় তো হবে, তাতে আর কিছু করার নেই। আমি সেইভাবে এটাকে আমি উপেক্ষা করে আমি মানুষের পাশে আছি। অনেক ধন্যবাদ, অনেকটা সময় দিলেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমরা এতক্ষণ ধরে কথা বললাম সাগরের বিধায়ক মাননীয় বঙ্কিম হাজরা মহাশয়ের সাথে। ওনার সাথে কথা বলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই মুহূর্তে সাগর ঠিক কি অবস্থায় আছে। বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুমী দ্বীপ, প্রত্যেকটা জায়গার এই মুহূর্তে অবস্থা ঠিক কিরকম। এবং আমরা যেখানে বসে আছি, বকখালির সরকারি পুলিশ লজে এতক্ষণ ধরে আমরা বসে আছি, বাইরে থেকে কিন্তু সমুদ্র সৈকত থেকে হাওয়া আসছে, এত জোরে হাওয়া আসছিল যে আমি অনেক সময় আমার এই বুমটা ধরে রাখতে পারছিলাম না, এখানে ধোয়াতে ধরতে হচ্ছিল। এইরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু জীবন স্বাভাবিক ছন্দ নিতে শুরু করে দিয়েছে। এবং বঙ্কিমবাবু তার জন্য কিন্তু 69 বছর বয়সেও নিজের জীবনের ওপর বাজি রেখে তিনি কিন্তু প্রায় 29 বা 39 বছরের যে কার্যকারিতা বা কার্য করার ইচ্ছে, সেই রকম ভাবে কিন্তু তিনি ছুটে চলেছেন। সেই সাগরে তিনি থাকেন, সাগরের রুদ্রনগরে তিনি থাকেন, সেই সাগর থেকে তিনি আজকে বকখালিতে ছুটে এসেছেন। মাননীয় বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল তার সাথে, যাতে করে আর্ত মানুষের সাহায্য করা যায়, আর্ত মানুষের পাশে থাকা যায়, শুধু সেই কারণে তিনি ছুটে এসেছেন। এবং আগামী সময়েও কিন্তু তিনি চাইছেন যে 2021-এ তার দল নির্বাচনে জেতার পরে যে যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো যাতে করে কমপ্লিট হয়। কারণ উনি বলছেন বিশ্বাসে মিলায় বস্তু, তর্ক বিতর্ক তো থাকবেই, কিন্তু তারপরেও ধর্মের উপর বিশ্বাস রেখে তিনি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, তিনি সেই ভগবানের উপর আস্থা রেখে তিনি চাইছেন যে যাতে করে তার এলাকার মানুষ একসুতায় বাঁধা থেকে আগামী দিনে এগিয়ে চলতে পারে। ক্যামেরায় মৌসুমী এবং স্বরূপের সঙ্গে পার্থ প্রসাদ চট্টোপাধ্যায়, সংকেত মিডিয়া।
Subscribe our channel. Press the bell icon.